কলেজ থেকে ফিরেই বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছি। এমন সময় কেউ এসে ফোনটা কেড়ে নিল। তাকে দেখি আমার মামাতো বোন রিয়া। কিন্তু সে আমাদের বাড়িতে কি করছে? তার মুখে রাগের ছাপ। ওকে রাগী লুকে দেখতে একদম জোশ লাগছে। ওই, এভাবে হ্যাবলার মতো তাকিয়ে কি দেখিস? আমাকে বাস স্ট্যান্ড থেকে নিতে এলি না কেন? কই কিছু না, এমনি দেখছি। রাগলে তোকে একদম শাকচুনির মতো লাগে। রিয়াকে শাকচুন্নি বলাই রাগী চোখে আমার দিকে তাকালো। তারপর আমি বললাম, আর তোর আসার কথা ছিল বিকাল 4টায়, আর এখন বাজে দুপুর 2টা। তুই কোথাকার ভিআইপি যে তোর জন্য 2 ঘন্টা আগেই বাস স্ট্যান্ডে গিয়ে বসে থাকতে হবে? ও সরি, আমি 2 ঘন্টা আগের বাসে চলে আসছি। এই, একদম আমাকে শাকচুনি বলবি না। আমি তোর ফিউচার বউ, বুঝলি? এই বলে আমার পাশে বসে আমার ফোন টিপছে। হঠাৎ রিয়া খুব রেগে গিয়ে মোবাইলটা দেওয়ালে ছুঁড়ে মারল। সাথে সাথেই আমার 28,000 টাকা দামের মোবাইলটা ভেঙে চুরমার হয়ে গেল। তারপরে রিয়া অগ্নিমিশ্রিত চোখে আমার দিকে তাকিয়ে কর্কট কণ্ঠে বলল, এসব কি? তুই এতগুলো মেয়ের সাথে কথা বলিস? তোর আজ থেকে ফোন চালানো বন্ধ। কি? এই ছোট্ট একটা কারণের জন্য তুই আমার এত স্বাদের মোবাইলটা ভেঙে ফেললি? সেখানে আমার কতগুলো গল্প লেখা ছিল। ওই কুত্তা, একদম কাঁদবি না, না হলে তোকেও এভাবে ভেঙে ফেলবো। আমি রিয়ার এমন রেগে যাওয়া দেখে ভয়ে কান্না অফ করে দিলাম। রিয়া কিছুক্ষণ পরে নিজের রাগকে সামলে নিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখলো। সে এমন করাতে আমার খুব আনইজি লাগছে, বাট কিছু বলার সাহস হচ্ছে না। গল্পগুলোর জন্য খুব মায়া হচ্ছে। ফোন ভেঙেছে আর একটা কিনবো, কিন্তু তাকে নিয়ে দিনের পর দিন যে গল্পগুলো সাজিয়েছিলাম সব এক নিমিষেই শেষ। হ্যাঁ, আমি চাইলেই আবার নতুন করে লিখতে পারবো, কিন্তু কখনোই তা আগের মতো হবে না, গ্যারান্টি। আরও কিছুক্ষণ এভাবে থাকার পর রিয়া আমাকে ছেড়ে দিয়ে অভিমানী মুখ করে রুম থেকে বেরিয়ে গেল। লে পাগলা, ফোন গেল আমার আর রাগ করছেন উনি। দেখি আরিয়ানকে কল দিয়ে বলি আজ মাঠে ফুটবল খেলবো। তখনই মনে হলো ফোনই তো নেই, কল কিভাবে দিব। সারা বিকেল শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম। এর মধ্যে রিয়া একবারও আমার রুমে আসেনি। রাতে খাওয়ার সময় এসে দেখি রিয়া নেই। আম্মুকে রিয়ার কথা বলতেই আম্মু বলল ওর নাকি ভালো লাগছে না, তাই আজ রাতে খাবে না। এই শুনে আমি চেয়ার থেকে উঠেই আম্মুকে বললাম, তোমরা খেয়ে নাও, আমি পরে রিয়াকে নিয়ে এসে একসাথে খাবো। কথাটা বলেই ওপরে আমার রুমে এসে রিয়ার জন্য আজ সকালে কিনে রাখা কিছু চকলেট নিয়ে রিয়ার রুমের সামনে এসে দাঁড়ালাম। রুমের দরজা খোলাই ছিল। আস্তে করে ভেতরে তাকিয়ে দেখি রিয়া নেই, তাই দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলাম। রিয়া ছাদের রেলিং ধরে আকাশে জ্বলজ্বল করা উজ্জ্বল তারাগুলো দেখছে। আমার আসার শব্দ পেয়ে পেছনে ফিরে আবারও তারাগুলোর দিকে তাকালো। আমি মুচকি হেসে রিয়ার কাছে গিয়ে তার কাঁধে থুতনি রেখে ডান হাতটা সামনে রাখলাম। রিয়া আমার হাতের চকলেটগুলো দেখে মুচকি হেসে খপ করে কেড়ে নিল। আমি তাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, এই বাচ্চাদের মতো এমন কাড়াকাড়ি করছিস কেন? আমার এসব চকলেট খেতে এখন আর একদম ভালো লাগে না, তাই তোরগুলোতে ভাগ বসাবো না। এই, আমি একদম বাচ্চা নই, ওকে? তাই নাকি? তাহলে তো তোকে আজ থেকেই নানি বলে ডাকতে হয়। এই, একদম এসব বলে ডাকবি না আমাকে। ওই বুড়োর বউ হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি শুধু তোর ঘাড়েই চলবো, দেখিস। বুঝলাম কই, কিছুদিন আগেও যখন নানা তোকে তার বাড়িওয়ালি বানাতো তখন তো কিছু বলতি না। আমি তো সেই সময় এসবের মানেই বুঝতাম না, তাই কিছু বলিনি। আম্মু বলল তুই নাকি আজ রাতে রোজা রাখছিস। হ্যাঁ, রেখেছি, তাতে তোর কি? এমনিতে আমার কিছুই না, কিন্তু কিন্তু কি? কেন যেন এই শাকচুনিটা না খেলে আমার পেটেও খাবারগুলো ঢুকতে চায় না। কারণ শাকচুনির বকবকানি না শুনলে যে খাবারগুলো হজম হয় না, তাই ওরা ভয়ে অসহযোগ আন্দোলন শুরু করে দিয়েছে। রিয়া আমার কথা শুনে খিলখিল করে হেসে দিল। আমি তাকে আমার দিকে ফিরিয়ে বললাম, চল খেতে যাই। না রে, খেতে একটুও ইচ্ছে করছে না। আচ্ছা, কি আর করার, আজ তাহলে আমাকেও রাতে রোজা রাখতে হবে, যদিও এর কোনো নিয়ম নেই। হেসে আমার পেটে গুঁতা মেরে বলল,
থাক, তোর আর সওয়াববিহীন রোজা রাখতে হবে না। আয়, আমারও খুব খিদে পেয়েছে। আমিও তার হাতে হ্যাঁচকা টান মেরে খুব কাছে নিয়ে এসে বললাম, চল। তারপর দুজনেই হাসতে হাসতে ছাদ থেকে নিচে এসে দেখি আব্বু আম্মুর খাওয়া শেষ। আমরা যেতেই আম্মু আমাদের জন্য খাবার বাড়বে এমন সময় রিয়া আম্মুকে বলল, খালামণি তুমি চাও, আমি খাবার বেড়ে নিচ্ছি। তার কথাই আম্মু চলে গেল। একটা প্লেটে খাবার বেড়ে এনে আমার পাশে চেয়ারে বসলো। আমি কিছুটা রেগে গিয়ে উঠে যেতে চাইলে সে আমাকে টেনে চেয়ারে বসিয়ে দিল। মনে হচ্ছে সে আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে চাইছে। আমিও কিছু না বলে তার দিকে তাকিয়ে আছি। সে হাত ধুয়ে ভাত মেখে আমার মুখের সামনে তুলে ধরলো। আমি খাবারটা মুখে নিতেই সে মুচকি হেসে বলল, আমি কি এখনো বাচ্চা নাকি তোকে দেখিয়ে দেখিয়ে খাবো? আমি খুব অবাক হয়ে বললাম, তো তুই জানলি কি করে? শোন, তুই আমার হবু বর। আমি তোর চালচলনেই বুঝতে পারি তুই কি ভাবছিস। কি বলছিস? তাহলে আমি এই বিয়েটা করবই না। এই, বিয়ে করবি না মানে কি? হ্যাঁ, ঠিকই বলছি। এখনই আমি মনে মনেও কোনো কিছু ভাবলে তুই সবটা বুঝে যাস। তাহলে বল, আমি জেনে শুনে এই ঝামেলা কিভাবে নেই? বিয়ের পর তো কিছু ভাবার আগেই জেনে যাবে, তখন আমার পার্সোনাল বলতে কি থাকলো? ওই, এত বকবক না করে খাওয়া শেষ কর। আমার খুব ঘুম পাচ্ছে। এই তানফির, আমি আজ তোর বুকে ঘুমাবো। কি? কোনোভাবে সম্ভব না। আগে বিয়ে, তারপর শুধু একসাথে না, আরও অনেক কিছুই দিব, বাট বিয়ের আগে পসিবল না। প্লিজ তানফির, একা থাকতে আমার খুব ভয় লাগে। তাহলে আম্মুকে বলছি তোর সাথে থাকবে। না, আমি তোর সাথে থাকতে চাই। আচ্ছা, তাহলে খালুকে বলেই তোর জন্য একটা কোলবালিশ দেখতে, তাহলেই আর ভয় লাগবে না। আপুকে বলতে হবে না, আমার কোলবালিশ তো তুই। প্লিজ সুইট হার্ট, এমন করে না। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। বিয়ের পর তোমাকে শুধু কোলবালিশ না, কথা দিচ্ছি তোমার ঘুমানোর জন্য মাথা রাখার বালিশও হয়ে যাব। ঠিক আছে। এই, তুমি কিন্তু আমাকে এখনো প্রপোজ করনি। তুমি তো জানো আমি তোমাকে খুব ভালোবাসি, তাহলে প্রপোজের কি প্রয়োজন? তবুও তুমি আমাকে প্রপোজ করো না প্লিজ। আলহামদুলিল্লাহ, যাক, একসাথে ঘুমানোর হাত থেকে তো বেঁচে গেছি। কিন্তু এখন তোকে গোলাপ ছাড়া প্রপোজ করি কিভাবে? এই কি ভাবছো? প্লিজ বাবু। এই পাগলি, এত রাতে তোমাকে কি দিয়ে প্রপোজ করব বলো? তোমার জন্য যে চকলেট এনেছিলাম সেগুলো তো দিয়ে দিলাম। রিয়া কিছুক্ষণ ভেবে আমার হাত ধরে তার রুমে নিয়ে আসলো। এদিকে আমার খুব ভয় লাগছে। সে কি করতে চাইছে কে জানে। রিয়া আমার হাতে তাকে দেওয়া সেই চকলেটগুলো দিয়ে বলল প্রপোজ করতে। আমি বুঝে গেছি আজ প্রপোজ না করে আমার পালানোর আর কোনো পথ নেই। তাই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমি ছিলাম একা, প্রিয় তুমি দিলে দেখা। কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতে পারিনি। প্রিয়, তোমার কাছে শিখেছি প্রেমেরই মানে, তাই তোমাকে দিয়েছি আমার মন প্রাণ, রেখেছি এই অন্তরের গহীনে। তোমাকে চাই আমার অর্ধাঙ্গিনী রূপে, ভালোবেসে রাখবো ঠিকই পরম যত্নে। তুমি শুধু আমার প্রিয় একটি ভালোবাসা। তোমাকে দিলাম কিছু চকলেট আর সীমাহীন ভালোবাসা। আই লাভ ইউ মাই ডিয়ার লাইফ। প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছি তোমায়। রিয়া আমার হাত থেকে চকলেট নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে ভালোবাসি প্রিয় জীবন। যদিও কবিতার ছন্দ মিলিয়ে বলতে পারোনি, কিন্তু কথাগুলো কপি না করে মন থেকে বলেছ। আমি সত্যিই খুব ভাগ্যবতী তোমাকে পেয়ে। জান, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। রিয়া কথাটা একদম ছোট বাচ্চাদের মতো করে বলল, তাই আমি আর না করতে পারিনি। আমি রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর রিয়া বারবার চোখ খুলে আমার দিকে তাকাচ্ছে। এই রিয়া, এমন করলে আমি কিন্তু চলে যাব। এই না, আমি চোখ বন্ধ করছি। এই বলে রিয়া চোখ বন্ধ করে শুলো। কিছুক্ষণ পরই দেখি সে ঘুমিয়ে গেছে। তাই আমি তার রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। কিছুদিন এভাবেই কেটে গেল। এখন রিয়ার পাগলামি অনেক বেড়ে গেছে, সেই সাথে একটা অভ্যেস হয়েছে। আমি মাথায় হাত না বুলিয়ে দিলে নাকি তার ঘুম হয় না। দুদিন হলো কলেজ যায়নি,
আজ আমাদের ফর্ম ফিল আপ। আমি এবার অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। রিয়া আমার 2 বছরের জুনিয়র। যদিও আমরা একজন অন্যজনের খুব ভালো ফ্রেন্ড, তাই রিয়া আমাকে তুই করেই বলে। 6 মাস আগে রিয়ার একটা বড় রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে সে 1 মাস কোমায় ছিল। অ্যাক্সিডেন্টের ফলে রিয়ার মাথায় খুব আঘাত লাগে। সেই 1 মাস আমার যে কতটা কষ্টে কেটেছে বলে বোঝানো কঠিন। তারপর থেকে রিয়া আর কলেজ যায় না। আমি তাকে অনেকবার বোঝালেও কোনো লাভ হয়নি। রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিলাম, এমন সময় রিয়ার সাথে ধাক্কা লেগে দুজনেই পড়ে যাচ্ছিলাম। আমি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে রিয়ার হাত ধরে নিলাম। এই, এভাবে কেউ রুমে ঢোকে? সরি, আমি বুঝতে পারিনি তুমি বের হচ্ছ। ঠিক আছে, প্লিজ আর এমন করো না। তুমি তো জানো তোমার মাথায় আঘাত লাগলে খুব বড় প্রবলেম হতে পারে। হুম। আমি রিয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বললাম, আমি কলেজে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, রেডি হয়ে থেকো, আমরা ফোন কিনতে শোরুমে যাব। হ্যাঁ, তুমিও সাবধানে যেও, কিন্তু কলেজে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাবি না বলে দিচ্ছি। পরীর মতো এত সুন্দরী একটা পাগলি থাকতে আমি কি অন্য মেয়েদের দিকে তাকাতে পারি? এই বলে তার গালে হাত ছুঁয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। কলেজ গেট দিয়ে ঢুকতেই একটি মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি সাথে সাথেই মেয়েটাকে ছাড়িয়ে কষে 2টা চড় বসিয়ে দিলাম। তানভীর, তুমি এভাবে সবার সামনে আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ, মারলাম। তোমার সাহস হয় কি করে আমাকে এভাবে জড়িয়ে ধরার? তুমি তো জানোই এর কারণ। আর তুমিও খুব ভালো করেই জানো আমি রিয়াকে ভালোবাসি। ওকে, আমি তোমাকে দেখে নেব। আমি শুধু তোমাকেই চাই, আর দেখো, খুব তাড়াতাড়ি পেয়েও যাব। তোমার মতো ডাইনির কাজে অন্যের জিনিসের দিকে নজর দেওয়া। তানভীর, তুমি আমাকে ডাইনি বললে? ইয়েস, যা সত্যি তাই বলছি। তুমি কি করে ভাবলে জান্নাত আমার লাইফকে ছেড়ে মরে গিয়ে আমি তোমার কাছে আসব? চেয়েছিলাম লাইফটারে একেবারে ওপরে পাঠিয়ে দিতে, বাট কিভাবে যেন বেঁচে গেছে। কিন্তু এবার আমি নিজেই তাকে শেষ করব। মানে? সেটা তোমার না জানলেও চলবে বাবু। নীলা তার কথা শেষ করেই কলেজের বাইরে বেরিয়ে গেল। নীলা বেরিয়ে যেতেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছে। নীলা বলল সে লাইফটাকে ওপরে পাঠাতে চাই, আর আমার লাইফ মানেই তো রিয়া। মনে হচ্ছে রিয়ার কোনো বিপদ হতে পারে। তাই আমি ক্লাসে না গিয়ে কলেজের একপাশে দাঁড়িয়ে রিয়াকে কল দিলাম। এই, তোর কি হয়েছে বলতো? কলেজে গিয়েও একটু শান্তিতে ঘুমাতে দিচ্ছিস না? ওই, আমি কি তোকে রাতে ঘুমাতে দেইনি নাকি যে এভাবে বলছিস? আমার কথায় সে কিছুটা লজ্জা পেয়ে বলল, ওই কুত্তা, কি বলছিস এসব? আচ্ছা ছাড় না। শোন, তুই আজ একদম বাড়ির বাইরে বের হবি না। কোথাও যেতে হলে আমি কলেজ থেকে ফিরলে তোকে সাথে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এভাবে বলার কি আছে? আরে কিছু আছে বলেই তো বলছি। প্লিজ জান, তুমি কোথাও যেও না। ঠিক আছে। এই, তুমি এভাবে বলছো কেন? আমি তো তোমার সব কথাই শুনি। হ্যাঁ, তাই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। এখন রাখছি, ক্লাস শুরু হয়ে যাবে। আল্লাহ হাফেজ। ওকে, তুমি সাবধানে বাসায় আসবে। আল্লাহ হাফিজ। রিয়ার সাথে কথা বলে ক্লাসে এসে বসতেই স্যার ক্লাসে ঢুকলেন। সবগুলো ক্লাস করে বাইক নিয়ে বাসায় ফিরছি। এমন সময় একটি কালো প্রাইভেট কার এসে আমার বাইকের পেছনের অংশে ধাক্কা মারে। আমি গিয়ে ছিটকে পড়লাম সামনে থাকা আবর্জনার ওপর। আলহামদুলিল্লাহ, তেমন একটা ব্যথা লাগেনি, তবে আবর্জনার গন্ধে সেখানেই অজ্ঞান হয়ে পড়ি। সেখানকার কিছু ছেলেরা ধরাধরি করে আমাকে হসপিটালে নিয়ে আসে। তারপর একজন আমার ব্যাগ থেকে ফোনটা বের করে প্রথম ডায়াল কলে উঠে থাকা নাম্বারে কল দেয়। সাথে সাথেই রিয়া কলটি রিসিভ করলে ছেলেটি রিয়াকে আমার কথা জানালে সে তখনই সেন্সলেস হয়ে পড়ে। আমার জ্ঞান ফিরলে তাকেই দেখি রিয়াকে পাশের বেডে শুয়ে রাখা হয়েছে। আমি উঠতে গেলে লক্ষ্য করলাম হাতে ব্যান্ডেজ। তখনই আগের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে গেল। আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখনই কালো একটি গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, আর সেই গাড়িতে নীলা বসেছিল। তাহলে নীলা আমাকে মেরে ফেলতে চেয়েছিল? আবারও রিয়ার কথা মনে পড়তেই উঠে তার বেডের কাছে গেলাম।
সে টিপ টিপ চোখ করে আমাকে দেখছিল। আমি তার কাছে যেতেই আমার হাত ধরে মুচকি হাসলো। তারপর কিছুটা ভীতু হয়ে বলল, এই তুমি ঠিক আছো তো? জানো, ওই ছেলেটা কল দিয়ে যখন তোমার অ্যাক্সিডেন্টের কথা বলল, আমি তখন খুব কেঁদেছিলাম। তারপর সেন্সলেস হয়ে পড়ি। এই পাগলি, আমার তো কিছু হয়নি, তুমি প্লিজ শান্ত হও। হুম, কিন্তু তোমার কিছু হলে আমি আমার বেস্ট মামাতো ভাই বয়ফ্রেন্ড কোথায় পেতাম? এই, আমার মামাতো বোন গার্লফ্রেন্ড না হয় আরেকটা বেস্ট বানিয়ে নিতে। এই তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। আমার ভালোবাসা কি এতটাই সস্তা যাকে তাকে দিয়ে দিব? আচ্ছা, যেটা ঘটেনি সেটা নিয়ে আমরা শুধু শুধুই ঝগড়া করছি কেন? করব, 100 বার করব। তোর কোনো প্রবলেম? না, আমার তো কোনো প্রবলেম নেই, কিন্তু বাইরে যে নার্স দাঁড়িয়ে হাসছেন তার কি হবে? আমার কথায় রিয়া বাইরের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে বসল। তারপর নার্স এসে আমার হাতে ব্যথার জন্য কিছু ওষুধ খেতে বললেন। সেই সাথে ডাক্তার রিয়ার জন্য কিছু ওষুধ লিখে দিলেন। তারপর আম্মু আব্বু আসলে আমরা বাসায় ফিরলাম। এই তানফির, তুই আমাকে আজই বিয়ে করবি? কি বলছিস? আজই কিভাবে সম্ভব? সেটা আমি জানি না। আমি আর তোকে ছাড়া একা একা ঘুমাতে পারবো না। এই কি বলে এসব? তোমার মাথা ঠিক আছে? না, তোকে ছাড়া আমার মাথা ঠিক থাকবে না। তুই কি করবি জানি না, আমি আজ তোর সাথেই ঘুমাবো। রিয়া এই কথাটা বলেই আমার রুমে ঢুকে গেল। আমি কি করব বুঝে উঠতে না পেরে পেছনে ফিরতে দেখি আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। আমি তাই দেখে মন খারাপ করে চলে যাচ্ছিলাম, এমন সময় আম্মু বলল, রিয়া আর আমার নাকি ছোট থাকতেই বিয়ে হয়ে গেছে। আমি আম্মুর কথা শুনে আম্মুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আম্মু বলল, হ্যাঁ, তোরা কি ভেবেছিস আমরা কিছুই বুঝি না? যেভাবে তোরা মেলামেশা করিস সব দেখেও আমরা চুপ করে থাকছি। কিন্তু আম্মু। এখন অনেক রাত হয়েছে, যা ঘুমাতে যা। রিয়া রুমে একা ভয় পাবে। আচ্ছা ঠিক আছে আম্মু। আম্মুর কথা শুনে আমি খুব খুশি মনে রুমে এসে দেখি রিয়া গাল ফুলিয়ে বিছানায় বসে কি যেন ভাবছে। আমি যেই দরজাটা লাগাবো তখনই রিয়া বলল, এই কি করছো? বাসর করব তো তাই। মানে আমাদের তো বিয়েই হয়নি। তাহলে? তাতে কি হয়েছে? তুমি তো আমার বউ, তাই না? হ্যাঁ, কিন্তু আমি রিয়ার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, কিন্তু কি জান, চলো বাসর করি। এই না প্লিজ। কি না না করছো? প্লিজ, বিয়ের আগে এমন করো না। কিন্তু বিয়ের আগে কোথায় করছি? বিয়ে তো আমাদের অনেক আগেই হয়ে গেছে। তারপর আমি রিয়াকে সব কিছু বুঝিয়ে বললাম। সে আমাদের বিয়ের কথা জানতে পেরে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, উফ, তাহলে আর আমাকে একা থেকে ভয় পেতে হবে না। আমাকেও আর এই শীতে বউ ছাড়া কষ্ট পেতে হবে না। এই বলে রিয়াকে ধাক্কা মেরে বিছানায় শুয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। অনেকেই এখনও বিড়াল মারা দেখার জন্য বসে আছে। আমি কি এতটাই বোকা নাকি আপনাদের দেখিয়ে দেখিয়ে বিড়াল মারব? যান ভাগেন, বিড়াল আমি কাল মারব, বাট আপনারা থাকবেন না। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।